গরিব ছেলেটি শীত আর খিদে কাতরাচ্ছিল। ধনী মেয়েটি বলল, যা বলবো তাই করতে হবে। এরপর যা ঘটল তা চোখে জল এনে দেবে। বন্ধুরা, এটি দিল্লির এক সত্য ঘটনা, যেখানে ইন্ডিয়া গেট থেকে সামান্য দূরে ফুটপাতের ধারে একটা ছেঁড়া চাদর আর কিছু পিচবোর্ডের বাক্সের সাহারায় জীবন কাটছিল আমানের। ডিসেম্বরের সেই রাত ছিল যখন দিল্লির শীত হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়, যখন বাতাস শুধু শরীর নয়, মানুষের সাহসকেও জমিয়ে দেয়। রাস্তায় চলাফেরা করা মানুষ দামি জ্যাকেট, পশমি কোট আর দস্তানা পরেও শিউরে উঠছিল। আর আমন, তার কাছে তো ভালো একটা সোয়েটারও ছিল না। গায়ে একটা পুরনো জায়গায় জায়গায় ফেটে যাওয়া শার্ট, যার অর্ধেক বোতাম ছিল না, আর উপরে একটা পাতলা জ্যাকেট, যা তখন শীত আটকানোর যোগ্যই ছিল না। পায়ে ছিল ছেঁড়া চটি, যেগুলোর তলার রবার ঘষে গিয়েছিল, আর প্রতি পদক্ষেপে ঠান্ডা মাটির সুঁইয়ের মতো চিমটি সরাসরি তার শির দাঁড়ায় পৌঁছে যাচ্ছিল। পেট গত দুদিন ধরে খালি ছিল। খিদে এমন যে পেট পিঠের সাথে লেগে গিয়েছিল, আর শীত এমন যে দাঁতে দাঁত ঠকঠক করছিল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, যেন শরীর কাঁদার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল। ইন্ডিয়া গেটের ধারের সেই ঝকঝকে রাস্তা, যেখানে রাতের বেলাও গাড়ির লাইন লেগে থাকত। হলুদ আলোয় স্নান করা রাস্তা, সেলফি নেওয়া মানুষজন, হাসাহাসি করা বন্ধুবান্ধব, হাতে আইসক্রিম ধরা বাচ্চারা, আর তাদের মাঝখানে আমান একটা ছায়ার মতো বসে থাকত, যাকে কেউ দেখতেই চাইত না। কেউ দ্রুত পায়ে পাশ কাটিয়ে যেত, কেউ মুখ ঘুরিয়ে নিত, আবার কেউ তাকে দেখে এমন মুখভঙ্গি করত যেন সে কোনো মানুষ নয়, কোনো আবর্জনা। মাঝে মাঝে আমান কাঁপতে থাকা হাতে পথচারীদের দিকে হাত বাড়িয়ে দিত, আশা করত হয়তো কেউ দুবেলা ভাতের টাকা দেবে। কিন্তু বেশিরভাগ মানুষ তার দিকে ফিরেও তাকাত না। কিছু সিকিউরিটি গার্ড এসে তাকে ধমকাত যে এখানে বসো না, বদনাম হয়, আর আমান চুপচাপ মাথা নিচু করে নিত, কারণ জবাব দেওয়ার শক্তি তো পেট থেকেই আসে। আমান দিল্লিতে চাকরির খোঁজে এসেছিল। গ্রামে মা অসুস্থ ছিল, ওষুধের জন্য টাকা ছিল না, তার ওপর ঋণের বোঝা, আর মনে ছিল একটাই আশা, যে শহর কিছু একটা দেবে, মেহনতের দাম দেবে। কিন্তু শহর তাকে দিল শুধু শীত, খিদে আর অপমান। যেদিন তার শেষ সম্বলটুকু ফুরিয়ে গেল, সেদিন থেকেই সে ফুটপাতে চলে এলো। প্রথম দিন সে নিজেকে বুঝিয়েছিল যে মাত্র এক রাতের তো ব্যাপার, কাল কিছু একটা হয়ে যাবে। দ্বিতীয় দিনও তাই ভাবল, তৃতীয় দিনও, আর এখন এটা ছিল তৃতীয় রাত। কিন্তু কাল শব্দটা এখন একটা মিথ্যে মনে হচ্ছিল। সেই রাতে শীত একটু বেশিই ছিল, বাতাস যেন প্রতিশোধের নেশায় বইছিল। আমনের চোখ বন্ধ হয়ে আসছিল, কিন্তু ঘুম আসছিল না, কারণ খিদে তাকে বারবার জাগিয়ে দিচ্ছিল। কখনো মায়ের মুখ সামনে চলে আসত, কখনো গ্রামের মাটির গন্ধ মনে পড়ে যেত, আর কখনো নিজেকেই প্রশ্ন করত যে তার কি এই অবস্থাই হওয়ার ছিল। তখনই রাস্তার ধারে একটা দামি কালো গাড়ি এসে থামল। টায়ারের শব্দ শুনে আমন মাথা তুলল। ড্রাইভার নামল আর এদিক ওদিক তাকালো, যেন কোনো নোংরা জিনিস থেকে নিজেকে বাঁচাচ্ছে। তারপর পেছনের দরজা খুলল। গাড়ি থেকে একটা মেয়ে নামল। লম্বা দামি কোট, চকচকে জুতো, খোলা চুল, যা ঠান্ডা বাতাসেও বেশ সুন্দরভাবে উড়ছিল, আর চেহারায় এমন শীতলতা যেন পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই। মেয়েটির নাম ছিল অনন্যা। সে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকল, হয়তো ফোনে কারো সাথে কথা বলছিল। আমন ভাবল এও চলে যাবে, কিন্তু তখনই তার নজর আমনের উপর পড়ল। প্রথমে সে পাত্তা দেয়নি, কিন্তু যখন সে দেখল যে আমন শীতে কাঁপছে, তার ঠোঁট নীল হয়ে যাচ্ছে, তখন কেন জানি তার পা থেমে গেল। সে এমন দৃশ্য আগেও দেখেছে, কিন্তু সেই রাতে কিছু একটা আলাদা ছিল, যেন সেই অন্ধকার কোণে বসে থাকা এই ছেলেটা তাকে নিজের দিকে টানছিল। এই ছেলে। অনন্যার গলা ছিল গম্ভীর আর শান্ত। আমন ভয়ে ভয়ে মাথা তুলল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে তার অন্য কোনো জগতের মনে হচ্ছিল, যেখানে শীত, খিদে আর অপমানের মতো কোনো জিনিস হয়তো হয় না। আলোয় তার কোট চকচক করছিল, আর আমন নিজেকে আরও নোংরা আর তুচ্ছ মনে করছিল। এখানে কি করছ? অনন্যা জিজ্ঞেস করল। আমনের ঠোঁট কাঁপছিল, শব্দ গলায় আটকে যাচ্ছিল। কিছু না, শুধু শীত লাগছে খুব, এটুকু বলে সে মাথা নিচু করে নিল। বাড়ি নেই? এই প্রশ্নে আমনের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, যাতে কষ্টও ছিল আবার অসহায়তাও ছিল। বাড়ি আছে, কিন্তু অনেক দূরে, আর এখানে চাকরি খুঁজতে এসেছিলাম, সে যেন সাফাই দেবার মতো করে বলল। অনন্যা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। ছেঁড়া কাপড়, শুকনো চোখ, আর সেই চেহারা, যাতে বয়সের চেয়েও বেশি ক্লান্তি ছিল। সে এক মুহূর্ত ভাবল, হয়তো নিজের মনের ভেতরে কিছু একটা। তারপর বলল,
যদি আমি তোমাকে সাহায্য করি তবে করবে? আমনের চোখে আশার একটা ছোট্ট চিলটে আলো জ্বলে উঠল, যেন নিভে যাওয়া ছাইয়ে হঠাৎ কোনো স্ফুলিঙ্গ দেখা গেল। হ্যাঁ, কেন করব না? শুধু খাবার আর কোথাও রাত কাটানোর একটা জায়গা পেলেই হবে। তার গলায় কোনো কাকুতি মিনতি ছিল না, শুধু সত্যি ছিল। অনন্যা কোনো ভাবান্তর ছাড়াই বলল, কিন্তু আমার একটা শর্ত থাকবে। শর্ত? আমন অবাক হল। তার ভেতরে ভয়ের একটা ঢেউ বয়ে গেল। আমি যা বলবো তাই করতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। অনন্যার সুর ছিল কঠোর। আমান চুপ হয়ে গেল। তার মনে ভয় আর অপমান দুটোই জেগে উঠল, যেন কেউ তার শেষ সম্মানটুকুও ওজন করা শুরু করেছে। তার মায়ের মুখ মনে পড়ে গেল, গ্রামের কুঁড়েঘর আর সেই রাতগুলো যখন মা তাকে নিজের আঁচল দিয়ে ঢেকে ঘুম পাড়াত। সে ঠান্ডা মাটির দিকে তাকাল, তারপর অনন্যার দিকে। যদি আমি মানা করি? সে খুব ধীর গলায় জিজ্ঞেস করল। অনন্যা কাঁধ ঝাঁকাল, যেন এটা তার কাছে কোনো বড় ব্যাপারই নয়। তাহলে আমি চলে যাব আর তুমি এখানেই থাকবে। কিছুক্ষণ নিস্তব্ধতা ছেয়ে রইল। গাড়ির আওয়াজ, ঠান্ডা বাতাস আর আমনের দ্রুত শ্বাস সব একসাথে মিলে সেই মুহূর্তটাকে ভারী করে তুলেছিল। তারপর আমন মাথা নিচু করে নিল। ঠিক আছে, সে বলল, আমি আপনার কথা মানব। অনন্যা ড্রাইভারের দিকে তাকাল। একে গাড়িতে বসাও। যখন আমন গাড়িতে বসল, তখন সে প্রথমবার অনুভব করল ওম বা গরম ভাবটা কেমন হয়। হিটারের হাওয়া তার জমে যাওয়া হাত আর পাকে ছুঁয়ে যাচ্ছিল। সিট নরম ছিল, আর এই আরাম তার ভেতরের কিছু একটা ভেঙে দিল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কোনো শব্দ ছাড়াই যেন শরীর নিজেই কাঁদার সিদ্ধান্ত নিয়েছিল। অনন্যা দেখে নিল, কিন্তু কিছু বলল না। গাড়ি চলতে শুরু করল। বাইরে সেই একই রাস্তা ছিল, সেই একই ইন্ডিয়া গেট, কিন্তু আমনের পৃথিবী বদলে যাচ্ছিল। সে জানত না যে সামনে কি হতে চলেছে, শুধু এইটুকু জানত যে এখন থেকে তার জীবন অন্য কারো সিদ্ধান্তের ওপর চলতে চলেছে। গাড়ির ভেতর অনন্যা ফোনে কাউকে বলল, হ্যাঁ আমি একটু দেরি করে আসব, একটা কাজ আছে। আমান সাহস করে জিজ্ঞেস করল, ম্যাডাম আপনার নাম কি? অনন্যা না তাকিয়েই বলল, অনন্যা। আমি আমান, সে বলল। অনন্যার ঠোঁটে হালকা একটা হাসি এলো, কিন্তু তাতে আপনজন হবার টান ছিল না। আমান, মনে রেখো, আমি তোমাকে তুলে এনেছি, এখন আমার কথা মানবে। আমান মাথা নাড়িয়ে দিল। তার কাছে প্রশ্ন করার শক্তি ছিল না। খিদে আর শীতের চেয়ে বেশি ভয় এখন এই ভেবে হচ্ছিল যে কোথাও এটা স্বপ্ন না হয়ে যায়। গাড়ি অন্ধকার রাস্তার দিকে ঘুরে গেল। আমান জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তার চোখে ভয়, আশা আর এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে জানত না এটা সাহায্য নাকি এক নতুন খাঁচার শুরু। শুধু এটুকু জানত যে এই রাতটা তার জীবনের গতিপথ বদলে দিয়েছে। আমান যখন চোখ খুলল, তখন সে বুঝতেই পারছিল না যে সে কোথায় আছে। ঘরে হালকা হলুদ আলো ছিল, এসির ঠান্ডা হাওয়া বইছিল, আর যে বিছানায় সে শুয়েছিল তা তার গ্রামের খাটিয়ার থেকে একদম আলাদা ছিল, নরম, পরিষ্কার আর সুগন্ধি। কয়েক সেকেন্ড সে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে রইল, যেন ভয় পাচ্ছিল যে বেশি নড়াচড়া করলে সব স্বপ্ন ভেঙে যাবে। তারপর হঠাৎ তার আগের রাতের কথা মনে পড়ে গেল। ইন্ডিয়া গেট, শীত, খিদে আর অনন্যার আওয়াজ, আমি যা বলবো তাই করতে হবে। সে ধরফড়িয়ে উঠে বসল। ঘরের দরজা বন্ধ ছিল। কাছেই একটা চেয়ারে নতুন জামাকাপড় রাখা ছিল, টি-শার্ট, জিন্স আর জুতো। আমান জামাগুলো ছুঁয়ে দেখল, বিশ্বাস করার জন্যে যে এগুলো সত্যি। এত ভালো পোশাক সে জীবনে কোনোদিন পরেনি। তার খিদে পেয়েছিল, কিন্তু তার চেয়ে বেশি ভয়। এই জায়গাটা যতটা আরামদায়ক ছিল, ততটাই অচেনা। কিছুক্ষণ পর দরজা খুলল। একজন মাঝবয়সী মহিলা ভেতরে এলেন। সাধারণ শাড়ি, শান্ত চেহারা। উঠে গেছ? তিনি স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন। ম্যাডাম ডাকছেন, আগেই পোশাকগুলো পরে নাও। আমন সম্মতিতে মাথা নাড়াল। জামা পরার সময় তার সেই ছেঁড়া পুরনো কাপড়ের কথা মনে পড়ল, যেগুলো হয়তো এখন আবর্জনায় ফেলে দেওয়া হয়েছে। যেন তার পুরনো জীবনের একটা অংশ ওখানেই ফুরিয়ে গেছে। সে বাইরে বেরোল তো সামনে মস্ত বড় ড্রয়িং রুম, সোফা, কাঁচের টেবিল, দেয়ালে দামি পেইন্টিং। অনন্যা সোফায় বসে ল্যাপটপে কিছু দেখছিল। সে আমনের দিকে তাকাল, তারপর নজর আবার স্ক্রিনে ফিরিয়ে নিল। বসো, সে বলল। আমন চুপচাপ সামনের চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ নিস্তব্ধতা থাকল। তারপর অনন্যা ল্যাপটপ বন্ধ করল। সবার আগে পরিষ্কারভাবে বুঝে নাও, তার গলা ছিল ঠান্ডা। আমি তোমাকে দয়া করে তুলে আনিনি, আমি সাহায্য করি, কিন্তু নিজের কায়দায়। আমন ধীর গলায় বলল, জি। তুমি এখানে থাকবে, খাবার পাবে, পোশাক পাবে, বদলে তোমাকে আমার কথা মানতে হবে বিনা তর্কে। আমন মাথা নিচু করে নিল। যা বলবেন করব। অনন্যা তাকে মন দিয়ে দেখল, যেন তার কথাগুলো ওজন করছে।
এখন প্রাতরাশ করে নাও, তারপর আমি বলবো তোমাকে কি করতে হবে। ডাইনিং টেবিলে গরম খাবার রাখা ছিল, রুটি, সবজি, ডাল আর দুধ। আমনের হাত কাঁপছিল। সে প্রথম গ্রাসটা মুখে দিল তো চোখ ফেটে জল এলো। সে মুখ নিচে করে নিল যাতে কেউ দেখতে না পায়। এতদিন পর পেট ভরা খাবার, তার কাছে এটাও এক বিশাল ঐশ্বর্য ছিল। অনন্যা দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার মুখে কোনো ভাবান্তর ছিল না, কিন্তু ভেতরে কোথাও কিছু একটা নড়াচড়া করছিল, যা সে নিজেও বুঝতে পারছিল না। সেই দিন থেকে আমনের জীবন এক অদ্ভুত নিয়মে বাধা পড়ে গেল। সকালে তাড়াতাড়ি ওঠা, ঘরের ছোটখাটো কাজে সাহায্য করা, ড্রাইভারের সাথে বাজারে যাওয়া, ফাইল বয়ে আনা, মাঝে মাঝে অনন্যার সাথে বাইরে যাওয়া। সে চাকর ছিল না, কিন্তু মালিকও ছিল না। এমন একজন মানুষ যে সারাক্ষণ উপকারের ভারে দমে থাকত। অনন্যা তাকে প্রায়ই মনে করিয়ে দিত, মনে আছে তুমি কোথা থেকে এসেছ? আর আমন প্রতিবার চুপ হয়ে যেত। মাঝে মাঝে যখন অনন্যার বন্ধুরা আসত, তখন সে আমনকে সামনে ডাকত, দেখো এটা আমার সোশ্যাল প্রজেক্ট। সে হাসতে হাসতে বলত। লোকে প্রশংসা করত, কত দয়ালু তুমি। আমন হাসতে থাকত, কিন্তু ভেতর থেকে ভেঙে যেত। তবুও এই বাড়িতে সে এমন কিছু পেয়েছিল যা রাস্তায় ছিল না, ঈশের এক ঝুঁটো ঝলক আর এগিয়ে যাবার সুযোগ। সে বাড়ির লাইব্রেরিতে বই দেখল। একদিন সাহস করে সে পড়া শুরু করল। রাতে সবাই শুয়ে পড়ার পর সে বই নিয়ে বসত। তার পড়তে ভালো লাগত, শিখতে ভালো লাগত। একদিন বিকেলবেলা অনন্যা তাকে বই পড়তে দেখে নিল। এটা কি করছ? সে জিজ্ঞেস করল। আমন ঘাবড়ে গেল। এমনিই দেখছিলাম। অনন্যা বইটা তুলল। তুমি পড়তে পারো? আমন বলল, গ্রামে স্কুলে যেতাম। অনন্যা কয়েক সেকেন্ড চুপ থাকল। ঠিক আছে, কাল থেকে আমার অফিসে সাথে চলবে, ওখানে কাজ শেখো। এই প্রথমবার অনন্যা তাকে শুধু উপকারের বোঝা নয়, বরং কোনো কাজের যোগ্য মনে করল। অফিসের জগৎ আমনের কাছে নতুন ছিল। কম্পিউটার, ফাইল, মিটিং, সেসব মন দিয়ে দেখত, শিখত। অনেক সময় লোকে তাকে নিচু নজরে দেখত, কিন্তু সে সহ্য করে নিত। তার মনে হতো যে হয়তো এখান থেকেই তার জীবন বদলে যাবে। একদিন অফিস থেকে ফেরার পথে রাস্তার ধারে এক বৃদ্ধ মানুষকে শীতে বসে থাকতে দেখল। আমনের বুক কেঁপে উঠল। সে নিজেকে তার মধ্যে দেখতে পেল। সে ড্রাইভারকে দিয়ে গাড়ি থামালো আর নিজের টাকা দিয়ে সেই মানুষটাকে চা আর খাবার খাওয়ালো। এই কথা অনন্যা জানতে পারল। বাড়ি পৌঁছতেই সে আমানকে ডাকল। কে বলেছিল তোমাকে এমন করতে? আমান ভয় পেয়ে গেল, কিন্তু এইবার তার গলায় হালকা একটু দৃঢ়তা ছিল। ম্যাডাম, ওই লোকটা শীতে ছিল, আমার ভালো লাগেনি। অনন্যার চোখ কঠোর হয়ে গেল। তোমাকে এসব করার অধিকার আমি দিইনি। মনে রেখো, তুমি এখানে আমার কারণে আছো। সে প্রথমবার আমনের ওপর চিৎকার করল। আমান চুপ থাকল, কিন্তু সেই রাতে সে অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারল না। তার ভেতর কিছু একটা পাল্টাচ্ছিল। সে অনুভব করছিল যে পেট ভরে যাওয়াটাই জীবন নয়, যদি আত্মসম্মান অভুক্ত থাকে। পরের দিন সকালে অনন্যা তাকে ডাকল। তার গলা একটু শান্ত ছিল। দেখো আমান, দুনিয়া আবেগ দিয়ে চলে না। যদি চলত, তবে তুমি রাস্তায় থাকতে না। আমান ধীরে থেকে বলল, হয়তো, কিন্তু যদি আবেগ না থাকে তবে আমরা মানুষও থাকি না। এটা শুনে অনন্যা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে বলল, যাও, নিজের কাজ করো। আমান চলে গেল, কিন্তু ঘরে অনন্যা একা বসে রইল। প্রথমবার কোনো এক গরিব ছেলে তার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তার রাগও হচ্ছিল, আবার এক অদ্ভুত অস্বস্তিও। অন্যদিকে আমান জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিল। বাইরে সেই দিল্লি, ছুটন্ত, ঠান্ডা, বেরহম। কিন্তু এখন তার ভেতর একটা প্রশ্ন জন্ম নিয়েছিল। সে কি সারা জীবন শর্তেই বাঁচবে, নাকি কখনো নিজের শর্তেও বাঁচবে? আর এই প্রশ্নের সাথেই তার গল্পের দ্বিতীয় অংশ আরও গভীর হয়ে উঠল। আমন এখন সেই বাড়িতে নতুন ছিল না, কিন্তু আপনও লাগছিল না। দিনগুলো একইভাবে কাটত। সকালে ঠিক সময়ে ওঠা, কাজ, অফিস, আর তারপর রাতে নিজের ঘরে ফিরে আসা। তফাৎ শুধু এটুকুই ছিল যে এখন তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে আগের মতো ভয় পাওয়া অবস্থায় ছিল না। খিদে আর শীতের জায়গা এখন প্রশ্নগুলো নিয়ে নিয়েছিল। নিজের অস্তিত্বের প্রশ্ন, নিজের মূল্যের প্রশ্ন। অফিসে একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছিল। অনন্যা আমনকেও সাথে রাখল। এই প্রজেক্টটা শহরের বস্তিগুলোর জন্য ছিল। কাগজে কলমে সাহায্য, আদতে পরিসংখ্যান। আমন যখন প্রথমবার সেই গলিগুলোতে গেল, তখন তার পা থেমে গেল। সেই একই দুর্গন্ধ, সেই একই স্যাঁতস্যাঁতে ভাব, সেই একই খালি পায়ের বাচ্চারা। সব কিছু তার নিজের অতীত মনে হচ্ছিল। তফাৎ শুধু এটুকুই ছিল যে আজ সে বাইরে থেকে এসেছিল, ভেতর থেকে নয়।
একটা ঝুপড়ির সামনে এক মহিলা বসেছিল, কোলে বাচ্চা। বাচ্চাটা কাঁদছিল খিদে। আমনের মন খারাপ হয়ে গেল। সে পকেটে হাত দিল। সামান্য কিছু টাকা ছিল। সে কিছু না ভেবেই মহিলাটিকে দিয়ে দিল। মহিলার চোখে যে আনন্দ ফুটে উঠল তা আমনকে নির্বাক করে দিল। সে জানত এই সাহায্য ছোট কিন্তু খাঁটি। পেছনে দাঁড়িয়ে অনন্যা সব দেখছিল। এসব করো না, সে গাড়িতে বসতে বসতে বলল। আমরা এখানে আবেগপ্রবণ হতে আসিনি, কাজ করতে এসেছি। আমন প্রথমবার মাথা না নুইয়ে জবাব দিল। কাজ যদি মানুষকে ভুলে যায় তবে তার কাজ থাকে না। অনন্যা তার দিকে তাকাল। কিছু বলতে চাইল কিন্তু চুপ করে গেল। তার মনে হল এই ছেলেটা ধীরে ধীরে তার কবজি থেকে ফসকে যাচ্ছে, আর এই অনুভূতিটা তাকে অস্থির করে তুলছিল। দিন কাটতে থাকল। আমান অফিসে লোকেদের সাহায্য করত, শিখত, আর রাতে বই পড়ত। সে কম্পিউটার চালানো শিখে গিয়েছিল। কিছু কর্মচারী এখন তাকে নাম ধরে ডাকতে শুরু করেছিল। এই ছোট ছোট বিষয়গুলো তাকে ভেতর থেকে মজবুত করছিল। এক সন্ধেবেলা অফিস থেকে ফেরার সময় প্রবল বৃষ্টি শুরু হল। রাস্তায় হুড়োহুড়ি পড়ে গেল। হঠাৎ একটা বাইক পিছলে গেল, সরাসরি অনন্যার গাড়ির সামনে। ড্রাইভার ব্রেক কষল, কিন্তু গাড়ি টাল সামলাতে পারল না। ঠিক সেই মুহূর্তে সামনে থেকে একটা ট্রাক চলে এলো। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। আমান কিছু না ভেবেই অনন্যার হাত ধরল আর তাকে টেনে সিট থেকে নিচে নামিয়ে নিল। ট্রাকটা গাড়ির পাশ দিয়ে চিৎকার করতে করতে বেরিয়ে গেল। কাজ ভেঙে গেল, নিস্তব্ধতা ছেয়ে গেল। কিছুক্ষণ পর অনন্যার শ্বাস দ্রুত পড়ছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে আমানের দিকে তাকাল। সে কাঁপছিল, কিন্তু তার চোখে ভয়ের চেয়ে চিন্তা বেশি ছিল। আপনি ঠিক আছেন তো? আমান জিজ্ঞেস করল। অনন্যা মাথা নাড়াল। প্রথমবার তার গলা কাঁপল। হ্যাঁ। সেই রাতে বাড়ি পৌঁছে অনন্যা অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারল না। বারবার সেই মুহূর্তটা চোখের সামনে আসছিল। যদি আমার না থাকত তবে। সে প্রথমবার অনুভব করল যে এই ছেলেটা শুধু একটা উপকার নয়, একজন মানুষ যে তার জন্য রুখে দাঁড়াতে পারে। পরের দিন একটা বড় পার্টি ছিল। অনন্যার বাবার বিজনেস পার্টনাররা এসেছিলেন। বাড়ি ঝলমল করছিল। অনন্যা আমানকে বলল, আজ ঠিকভাবে থেকো, বেশি কথা বলার দরকার নেই। আমান মাথা নাড়াল। পার্টিতে কথাবার্তা চলছিল। কেউ জিজ্ঞেস করল, এ কে? অনন্যা হাসতে হাসতে বলল, আরে ও তো আমার লোক, মানে বাড়ির কাজ সামলায়। হাসির রোল বয়ে গেল। আমানের এমন মনে হল যেন কেউ তার বুকে পাথর রেখে দিয়েছে। সেই একই মানুষ, সেই একই জৌলুস, সেই একই শব্দ, আর সে আবার সেই পুরনো আমান হয়ে গেল, যে ফুটপাতে বসে থাকত। তফাৎ শুধু এটুকুই যে আজ সে পরিষ্কার পোশাকে ছিল। সে কিছু বলল না, চুপচাপ বাইরে চলে গেল। রাত গভীর হয়ে গিয়েছিল। আমান তার ছোট ব্যাগটা গুছিয়ে নিল। কিছু জামাকাপড়, একটা বই আর মায়ের ছবি। সে নিজের ঘরে শেষবারের মতো বসল। তার ভয় ছিল, কিন্তু এইবার ভয়ের চেয়ে বেশি আত্মসম্মান ছিল। অনন্যা দেখল যে আমানের ঘর খালি। সে কাজের মেয়েকে জিজ্ঞেস করল, কোথায় গেল? ম্যাডাম, ও চলে গেছে। অনন্যার বুক ধক করে উঠল। সে দৌড়ে বাইরে এলো। গেটের কাছে আমান দাঁড়িয়েছিল। দাঁড়াও, অনন্যা বলল। কেন যাচ্ছ? আমান তার দিকে তাকাল। তার চোখে রাগ ছিল না, ঘৃণাও ছিল না, শুধু ক্লান্তি ছিল। ম্যাডাম, আমি আপনার সাহায্যের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি কারো হাসির পাত্র হয়ে থাকতে পারব না। আমি মজা করে বলেছিলাম, অনন্যা বলল, কিন্তু তার গলায় বিশ্বাসের সুর ছিল না। মজা সেই করতে পারে যার কাছে ক্ষমতা আছে, আমান বলল, আর যে সহ্য করে তার জন্য তা জীবন হয়ে যায়। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, ঠান্ডা বাতাস বইছিল, ঠিক তেমনই যেমনটা সেই প্রথম রাতে ছিল। তফাৎ শুধু এটুকুই যে আজ আমান কাঁপছিল না। যদি আমি ক্ষমা চাই? অনন্যা ধীরে থেকে বলল। আমান মাথা নাড়াল। ক্ষমা শব্দ দিয়ে নয়, চোখের দৃষ্টি দিয়ে বোঝা যায়। আর আপনার চোখে আমি আজও নিচেই আছি। সে ঘুরল আর হাঁটতে শুরু করল। অনন্যা ওখানেই দাঁড়িয়ে রইল। গেট বন্ধ হয়ে গেল। প্রথমবার তার কাছে সব থাকা সত্ত্বেও কিছু নিজের মনে হচ্ছিল না। ঘরে ফিরে সে আয়নায় নিজেকে দেখল। দামি পোশাক, শক্ত মুখ আর চোখে এক শূন্যতা। ওদিকে আমান রাস্তায় হাঁটছিল। পকেট হালকা ছিল, কিন্তু পা ভারী ছিল না। সে জানত না সামনে কি হবে, কিন্তু এটুকু জানত যে সে আর শর্তে বাঁচবে না। দিল্লির সেই একই রাত, সেই একই শীত, কিন্তু এইবার আমানের ভেতর এক আগুন জ্বলছিল, আর এই আগুনের সাথেই তার গল্পের তৃতীয় মোড় চলে এসেছিল। যেখান থেকে ফেরা সহজ ছিল না,
কিন্তু জরুরি ছিল। আমানের জন্য দিল্লির রাস্তা এখন আর নতুন ছিল না। যে শহর কখনো তাকে শীত আর খিদের হাতে ছেড়ে দিয়েছিল, সেই শহরই এখন তার জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। সেই রাতে অনন্যার বাড়ি ছাড়ার পর সে কোনো ফুটপাথে বসেনি। তার ভেতরে যে আত্মসম্মান জেগেছিল তা তাকে মাটিতে বসতে দেয়নি। সে সারা রাত হাঁটতে থাকল, কখনো বাস স্ট্যান্ড, কখনো রেল স্টেশন, কখনো কোনো চায়ের দোকানের বাইরে। পকেটে টাকা গোনাগুনতি ছিল, কিন্তু সাহস আগের চেয়ে অনেক বেশি। সকাল হতেই সে কাজের খোঁজ শুরু করল। যেখানে আগে সে হাত জোড় করে দাঁড়িয়ে থাকত, এখন সরাসরি চোখে চোখ রেখে কথা বলছিল। অনেক জায়গা থেকে তাকে না করা হলো, অনেকে সন্দেহের চোখে দেখল, কিন্তু সে হার মানল না। দুপুর পর্যন্ত সে একটা ছোট কাজ পেয়ে গেল, একটা এনজিওর অফিসে, যেখানে বস্তির বাচ্চাদের পড়ার ব্যবস্থা করা হতো। মাইনে খুব কম ছিল, কিন্তু সম্মান ছিল পুরো। আমান সেদিনই ঠিক করে নিল যে সে ছোট থাকবে, কিন্তু ঝুঁকে বাঁচবে না। দিন কাটতে লাগল, আমান বাচ্চাদের পড়াতে লাগল। সেই বাচ্চাদের মধ্যেই সে নিজের শৈশব দেখতে পেত, খালি পা, নোংরা খাতা, কিন্তু স্বপ্নে ভরা চোখ। সে তাদের শুধু অক্ষর শেখাত না, তাদের নিজের গল্পও শোনাত, যে পরিস্থিতি যেমনই হোক, মানুষের দাম পরিস্থিতি ঠিক করে না। ধীরে ধীরে তার উপর মানুষের ভরসা বাড়তে লাগল। লোকে তাকে জানতে লাগল, তাকে কদর করতে লাগল। প্রথমবার আমানের মনে হলো যে সে কারো উপর বোঝা নয়, বরং সাহারা। ওদিকে অনন্যার জীবন আগের মতো রইল না। আমান চলে যাওয়ার পর বাড়িটা বড় আর নিস্তব্ধ মনে হতে লাগল। ড্রয়িং রুম সেই একই ছিল, পার্টিও সেই একই ছিল, কিন্তু সব জিনিসের মধ্যে একটা কমতি ছিল, সেই সত্য যা আমানের সাথে এসেছিল আর তার সাথেই চলে গিয়েছিল। তার বারবার সেই মুহূর্তটা মনে পড়ত, যখন আমান তার প্রাণ বাঁচিয়েছিল, আর তারপর সেই শব্দগুলো যা সে পার্টিতে বলেছিল। সে বুঝতে পারছিল যে সে সাহায্য করেনি, সে ক্ষমতা দেখিয়েছিল। একদিন অনন্যা তার বাবার সাথে সেই এনজিওর প্রজেক্টে গেল, যেখানে আমান কাজ করত। বাচ্চাদের হাসি, দেওয়ালে আঁকা রংবেরঙের ছবি, আর সামনে দাঁড়িয়ে থাকা আমান। সাধারণ পোশাক, সাধারণ চেহারা, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। অনন্যা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। আমানও তাকে দেখে নিল। দুজনের চোখ মিলল, এইবার সমানে সমানে। তুমি এখানে? অনন্যার মুখ দিয়ে শুধু এইটুকুই বেরোল। হ্যাঁ, আমান শান্তভাবে বলল, এখানেই কাজ করি। অনন্যা চারদিকে দেখল। খুশি তো? আমান হালকা হাসল। হ্যাঁ, ক্লান্ত হই, কিন্তু ভেঙে যায়নি। ওই শব্দগুলো অনন্যার হৃদয়ে গেঁথে গেল। সে সেই মুহূর্তেই ঠিক করে নিল যে এবার সে শুধু ক্ষমা নয়, বদলও দেখাবে। সে এনজিওর জন্য মন খুলে সাহায্য করল, কিন্তু এইবার কোনো ক্যামেরা ছাড়া, কোনো লোক দেখানো ছাড়া। আমান তাকে আটকাল না, কিন্তু শর্তও রাখল। সাহায্য যদি করতে হয় তবে মানুষের মতো করুন, মালিকের মতো নয়। অনন্যা মাথা নিচু করে নিল। এটি সেই একই মাথা নোয়ানো যা আমান প্রথম রাতে করেছিল। তফাৎ শুধু এইটুকুই যে তখন সেটা ছিল বাধ্যবাধকতা, আর এখন সেটা হলো উপলব্ধি। সময়ের সাথে সাথে দুজনের সম্পর্ক বদলাল। না ছিল কোনো উপকারের ভার, না কোনো শর্ত, শুধু ছিল কথাবার্তা, সম্মান, আর ধীরে ধীরে গড়ে ওঠা বিশ্বাস। অনন্যা প্রথমবার কাউকে উঁচু নিচু ভেদাভেদ ছাড়াই জানতে পারল। আমান প্রথমবার অনুভব করল যে বড়লোক হওয়া শুধু টাকার নয়, চিন্তাভাবনার হয়। এক সন্ধেবেলা ইন্ডিয়া গেটের কাছে দুজনে দাঁড়িয়েছিল, সেই জায়গা যেখান থেকে সব শুরু হয়েছিল। শীত আবার ছিল, কিন্তু তেমনটা নয়। অনন্যা বলল, যদি সেই রাতে আমি না থামতাম তবে? আমান জবাব দিল, তবে হয়তো আমি আজকেও বেঁচে থাকতাম, কিন্তু এমন নয় যেমনটা আজ আছি। দুজনে চুপ হয়ে গেল। আলো জ্বলছিল, মানুষ ঘুরছিল, আর জীবন এগিয়ে যাচ্ছিল। এই গল্প এখানেই শেষ হয় না, কারণ এমন গল্প কখনো শেষ হয় না। এটি আমাদের শেখায় যে সাহায্য যদি শর্তে বাধা থাকে, তবে তা সাহায্য নয়, অপমান হয়ে যায়। আর মানুষ যদি পরিস্থিতির সাথে লড়তে শিখে নেয়, তবে সবথেকে বড় প্রাচুর্য হল আত্মসম্মান। এবার প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনারা অনন্যার জায়গায় হতেন, তবে কি আপনারা সাহায্যকে ক্ষমতা বানাতেন, নাকি মানবতা? আর যদি আপনারা আমান হতেন, তবে কি খিদের মুখে আত্মসম্মান ত্যাগ করতেন, নাকি খালি পেটেও মাথা উঁচু রাখতেন?